তো চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে বেসিক্যালি যখন আমি, হ্যাঁ তোর নাম জানি কি, রাজদীপ। আচ্ছা, আগের ক্লাসটা পড়ে এসছিস? কেন, কীভাবে লিখলি? তুই তো বুঝেছিস কিছু? দেখিস না কেন পুরো ভিডিওটা? কেন এখন তো স্কুল খোলেনি? কিসের ব্যস্ততা তো এখন? আমার কাছে কিন্তু এসব অ্যালাউড না, ঠিক আছে? চল আচ্ছা, লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে খাতা বার কর। দেখেছিলাম হচ্ছে আমার তো যদি অনুদ্বায়ী দ্রাব যদি অ্যাড করি তাহলে আমার কি হয়, সেক্ষেত্রে রাউল্টের সূত্র। দেখ লাস্ট ক্লাসে আমি তুই বেসিক্যালি কত অব্দি এসেছিলাম, এই ফর্মুলাটা দেখ ডিরাইভ করেছিলাম, যেখানে আমার কি ছিল, এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো, মনে আছে? এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পি বাই পিএ জিরো, এই ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম তো, করেছিলাম এটা, করেছিলাম কি? এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো। খাতার পাতা উল্টে দেখছিস কেন? পড়ে আসিস নি আগের ক্লাস? এটা ডিরাইভ করিনি তাই তো? তাহলে দেখ লাস্ট ক্লাসে ডিরাইভ করেছিলাম হচ্ছে কত অবধি, পি এ ইকুয়ালস টু পিএ জিরো ইন্টু এক্স এ, এত অবধি ধর আমি তুই লাস্ট ক্লাসে ডিরাইভ করেছিলাম বেসিক্যালি। এটা কোন কেসে ছিল? যখন হচ্ছে আমার সেকেন্ড কেসটা পড়ছি, উদ্বায়ী দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী দ্রাবক আমি অ্যাড করি, ঠিক আছে? তো এই ফর্মুলাটা বেসিক্যালি আমার, দেখ এবার ভালো করে দেখবি আমার কেসটা কি ছিল। সলিউশনটার মধ্যে আমার সারফেসের মধ্যে কে আছে, ধর এও আছে আর ধর আমার বিও আছে, ঠিক আছে? ধর এ ফর কি ছিল বলতো, আর বি ফর কি ছিল? এ ফর কি ছিল আর বি ফর কি ছিল? এ ফর কি ছিল ভুলে গেছি সব। এ ফর ছিল হচ্ছে দ্রাবক আর বি ফর ছিল হচ্ছে দ্রাব বেসিক্যালি। তো যদি আমার দ্রাব না ওড়ে, উড়বে কে? শুধুমাত্র এগুলো উড়বে, তাই তো? তাহলে এর জন্য আমি ভেপার প্রেশার পাবো। এইবার দেখ বেসিক্যালি আমার এই সেকেন্ড কেসের রাউল্ট লটা যেটা আমি পড়লাম, রাউল্টের সূত্র, এখানে পি ইকোয়াস টু পিএ জিরো ইন্টু এক্স এ। এবারে বল এটাকে কি আমি লিখতে পারবো পিবি ইকোয়াস টু পিবি জিরো ইন্টু এক্স বি? পারবো কি লিখতে? পারবো লিখতে? কেন পারবো? আমি সেকেন্ড কেসটা পড়ছি, কেস টু পড়ছি। কেস টুতে আমার কি চলছে, অনুদ্বায়ী দ্রাব। কেস টুতে আমার চলছে অনুদ্বায়ী দ্রাব, মানে দ্রাব উড়বে না। যদি দ্রাব না ওড়ে তার মানে কি আমি এটা লিখতে পারবো বল, পিবি ইকোয়াস টু পিবি জিরো ইন্টু এক্স বি? পারবো কি লিখতে? অবভিয়াসলি পারবো না, কারণ কি ভাই, দ্রাব উড়বে না। যে উড়বে না তার আবার বাষ্প করতে থেকে, তার মানে এটার জন্য আমি এটা লিখতে পারছি না। কিন্তু এইবারে দেখ বেসিক্যালি মূল ভগ্নাংশ, এক্স মানে কি বলেছিলাম আগের দিন, মূল ভগ্নাংশ। এর মধ্যে তো আমার কে আছে, এই সলিউশনটার মধ্যে দেখ আমার এও আছে বিও আছে, দুজনে মিলেমিশে আছে, এ প্লাস বি দুজনেই আছে। এখন দেখ যদি বেসিক্যালি এক্সে, এক্সে মানে কি, এর মোল বাই সবার মোল, তাই তো? এক্স বি মানে কি হবে বলতো, বির মোল বাই সবার মোল। তাহলে তুই আমাকে বল এক্স এ প্লাস এক্স বির ভ্যালু কত হবে? এক্স্যাক্টলি এক্স এ প্লাস এক্স বির ভ্যালু হবে হচ্ছে 1। তার কারণ এক্স এ মানে হচ্ছে ভাই মোল অফ এ বাই মোল অফ এ প্লাস মোল অফ বি, আর এক্স বি মানে হচ্ছে কি আমার মোল অফ বি বাই মোল অফ এ প্লাস মোল অফ বি। দুটোকে যোগ করলে হচ্ছে 1 হয়। এটা হচ্ছে ক্লাস 2 লেভেলের ম্যাথস, ঠিক আছে? এন এ বাই এন এ প্লাস এন বি আর এন বি বাই এন এ প্লাস এন বি, দুখানকে যোগ করলে 1 পাবো। তার মানে এইবারে দেখ আমি লিখতে পারি এই ফর্মুলাটা, হ্যাঁ ভাই পারি। কি লিখতে পারি? পি এ জিরো ইন্টু এক্সের জায়গায় আমি কি লিখতে পারি বলতো, 1 মাইনাস এক্স বি। তুই যদি নাও বলিস যে পারি না, আমি বলবো হ্যাঁ পারি, ঠিক আছে? তাহলে মানে এইবারে পরের লাইনে চলে এটাকে গুণ করছি, কি হচ্ছে, পি এ জিরো মাইনাস পি এ জিরো ইন্টু এক্স বি লিখতেই পারি। আমি জাস্ট ফর্মুলাটাকে এদিক ওদিক করছি, আর কিচ্ছু করছি না। অর আমি এবার কী করছি, লাস্ট লাইনটা পি এ জিরো এক্স বিটাকে এদিকে পাঠালাম, পি এ জিরো ইন্টু এক্স বি ইকুয়ালস টু আমার কী পড়ে থাকবে ডান দিকে, পি এ জিরো পড়ে থাকলো, আর পি এটা গেছে এদিকে, তাহলে মানে হয়ে গেল হচ্ছে মাইনাস পি এ। অর এক্স বি ইকুয়ালস টু আমার কী হবে, এক্স বি ইকুয়ালস টু আমার হবে হচ্ছে দেখ পি এ জিরো মাইনাস পি এ ডিভাইডেড বাই পি এ জিরো, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলাটা। তার মানে আমি সেকেন্ড ফর্মুলাটাকে বেসিক্যালি মডিফাই করে এই ভার্সানটা আনতে পারি। দেখ এক্স বি ইকুয়ালস টু পি এ জিরো মাইনাস পি এ বাই পি এ জিরো, বুঝতে পেরেছিস? আমি ফর্মুলাটাকে জাস্ট মডিফাই করে এটা আনলাম। যখন করছি এখানে একসাথে ক্লাসে করবি, ঠিক আছে? তাহলে এক্স বি ইকুয়ালস টু আমার কী হলো, পি এ জিরো মাইনাস পি এ বাই পি এ জিরো। এইবারে দেখ যে টার্মটা আমি পেলাম এখানে কি কি লুকিয়ে আছে ভালো করে দেখ। এক্স বি মানে কি, বি এর মূল ভগ্নাংশ। আচ্ছা বি এর মূল ভগ্নাংশ আমি কীভাবে ক্যালকুলেট করবো বেসিক্যালি ভাই, থিওরিটিক্যালি ল্যাবে আমার কোনো এক্সপেরিমেন্টই করতে লাগবে না বি এর মূল ভগ্নাংশ ক্যালকুলেট করতে গেলে। বি কত গ্রাম নিয়েছি, এ কত গ্রাম নিয়েছি, সেটা করলে আমি বি এর মূল ভগ্নাংশ পেয়ে যাবো। পি এ জিরো বিশুদ্ধ অবস্থায় এর বাষ্পচাপ, এটা আমি কোথায় পাবো, অলরেডি আগের দিন বলেছিলাম ইন্টারনেটে অলরেডি এই ভ্যালুগুলো আছে। পি এর ভ্যালুটা কীভাবে পাবো, দেখ পি এর ভ্যালু আমি কীভাবে পাবো, কী পাবো পি এর ভ্যালু, এক্সপেরিমেন্ট করে পেয়ে যাবো, তাই তো? পি ইকুয়ালস টু পি জিরো এক্সে এক্সপেরিমেন্ট করে পাওয়ার দরকার আছে না ভাই, আমি ইকুয়েশনের মধ্যে বসালেই তো এখান থেকে পেয়ে যাবো পি ইকুয়ালস টু পি জিরো ইন্টু এক্সে।
তাহলে এক্স বি ইকুয়ালস টু, দেখ এই যে ফর্মুলাটা পেলাম এটাকে আমি কি লিখেছি ভালো করে দেখবি। দেখ এটাকে বেসিক্যালি লিখেছি হচ্ছে এক্স বির মধ্যে এমন কিছু কিছু জিনিস লুকিয়ে আছে, ভালো করে দেখ। পিএ জিরো মাইনাস পিএ, এই টার্মটাকে আমি কি বলতে পারি বলতো। দেখ পিএ জিরো ছিল হচ্ছে আমার আগের বাষ্পচাপ, আর পিএ আমার কি হচ্ছে সলিউশনের বাষ্পচাপ, তাই তো। তার মানে পিএ জিরো মাইনাস পিএ, এই টার্মটাকে আমি কি বলতে পারি, বাষ্পচাপের হ্রাস। সোজা কথা, কারণ পিএ জিরো আমার পিএর থেকে বেশি হবে। কেন পিএ জিরো পিএর থেকে বেশি হবে? কারণ বিশুদ্ধ অবস্থায় আমার বাষ্পচাপ বেশি হয়, আর যখনই সলিউশন হয়ে গেছে বাষ্পচাপ আমার কম হবে। তার মানে পিএ জিরো গ্রেটার দ্যান যদি পিএ হয়, তাহলে পিএ জিরো মাইনাস পিএ, এই টার্মটা কী হবে বলতো, পজিটিভ হবে। পিএ জিরো যদি আমার পিএর থেকে বেশি হয়, তাহলে এই টার্মটা হয়ে হচ্ছে পজিটিভ, উপরের টার্মটা। এটা না বোঝার মতন কিচ্ছু না, ঠিক আছে। তাহলে পিএ জিরো মাইনাস পিএ, এই টার্মটাকে আমি কি বলবো, বাষ্পচাপের হ্রাস বা বাষ্পচাপের অবনমন। কমে যাওয়া মানেই হচ্ছে অবনমন, বুঝতে পেরেছিস। ইংলিশে বলে হচ্ছে লোয়ারিং ইন ভেপার প্রেশার। ওকে, এইবারে দেখ তাহলে পিএ জিরো মাইনাস পিএ, এই টার্মটাকে বলে হচ্ছে বাষ্পচাপের অবনমন। ডিভাইডেড বাই পিএ জিরো মানে কি বলতো, অবনমন বাই ইনিশিয়াল, এটাকে বলে হচ্ছে বেসিক্যালি অবনমন। দেখতে পাচ্ছিস তো, এটা অবনমন ডিভাইডেড বাই ইনিশিয়াল। ইনিশিয়ালি তো পিএ জিরো ছিল। এই পুরো জিনিসটাকে ইংলিশে বলেছে রিলেটিভ, মানে কি ইনিশিয়ালের রেসপেক্টে যখন আমি কিছু ক্যালকুলেট করি। অবভিয়াসলি এটা ইনিশিয়াল ছিল, তাহলে বোঝা গেল। উপরের টার্মটাকে কি বলছে, বাষ্পচাপের হ্রাস। খাতায় একসাথে লিখছিস, লেখার জন্য থ্যাংক ইউ। আর নিচের পার্টটা কি বেসিক্যালি প্রাথমিক। তাহলে পুরো পার্টটাকে কি বলছে, পুরো পার্টটাকে বলে হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। পুরো পার্টটাকে বলে কি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বোঝা গেল, ক্লিয়ার। বাষ্পচাপের হ্রাস বাই প্রাথমিক যে কোনো জিনিস, এটা শুধু কেমিস্ট্রির ক্ষেত্রে না, ফিজিক্স ম্যাথস যাই হোক, তুই ইনিশিয়ালের রেসপেক্টে যদি কিছু ক্যালকুলেট করিস, ওটাকে বলে হচ্ছে ইনিশিয়ালের আপেক্ষিক। ইংলিশটা বলে কি, ইংলিশটা হচ্ছে বেসিক্যালি এটার রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। ওকে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এক্স বি ইকুয়ালস টু, তাহলে আমার কি হলো, পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো। ফর্মুলাগুলো বক্স করে রাখবি, মুখস্থ করবি অবভিয়াসলি, স্বাভাবিকভাবেই বুঝতে পারছিস। ক্লাস 12 আর ক্লাস 9-10 এর পড়াশোনা এক লেভেলের নয়। ক্লাস 12-এ তোকে বছরের শুরু থেকে যদি পড়াশোনা না করিস, ক্লাস 12-এ বছরের শেষে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, স্বাভাবিকভাবে, একদম বাস্তব কথা। তাহলে বাষ্পচাপের হ্রাস বাই প্রাথমিক, তার মানে এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ওকে, তাহলে এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো। এখান থেকে অঙ্ক আসে, অঙ্ক কি আসে সেটা আমি তুই দেখবো এখন, বোঝা গেছে। তাহলে এখান থেকেও কোশ্চেন একটা হয়, ওগুলো বইয়ে মার্ক করবো ক্লাসের শেষে। কোশ্চেন লেখ, এটা লিখেছিস তো, এক্স বি ইকুয়ালস টু পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো। বুধবার সকালবেলা কিন্তু অর্গ্যানিকের পরীক্ষা আছে, হ্যাঁ, ক্লাস 11-এর অর্গ্যানিক বলে দিয়েছিলাম। কি কোনটা, কেস টু, কেস টু, ওটা আগের দিনের সেকেন্ড কেসটা যেটা পড়ছিলাম, ঠিক আছে। আচ্ছা লেখ, কোশ্চেন লেখ। 20 গ্রাম, 20 না 18 করে দে, ক্যালকুলেশনের সুবিধা হবে। 18 গ্রাম গ্লুকোজকে 180 গ্রাম জলে দ্রবীভূত করা হলে, 18 গ্রাম গ্লুকোজকে 180 গ্রাম জলে দ্রবীভূত করা হলে দ্রবণটির বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, দ্রবণটির বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে, ঠিক আছে। তারপর ব্র্যাকেটের মধ্যে লেখ, দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের, দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ
760 mmHg। mmHg মানে হচ্ছে মিলিমিটার মার্কারি, ঠিক আছে। স্মল এম তারপর হচ্ছে ক্যাপিটাল এইচ স্মল জি, তার মানে সোজা কথা হচ্ছে 760 মিলিমিটার পারস্তম্ভের উচ্চতার যে চাপ হয়, পড়েছিলি না এগুলো এর আগে কোথাও? 760 মিলিমিটার পারস্তম্ভের উচ্চতার চাপ যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি বিশুদ্ধ জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ হচ্ছে অত, বোঝা গেছে? বিশুদ্ধ জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ হচ্ছে 760 mmHg দেওয়া আছে। তোর অ্যান্সার বার করতে বলেছে, কত হবে ভাব আগে, 1 মিনিট কোশ্চেনটা। তোকে বলেছে জলের মধ্যে গ্লুকোজকে মিশিয়েছিস, সলিউশনটার বাষ্পচাপ কত হবে, এটাই তো কোশ্চেন সিম্পলি, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি ভাই, কার মধ্যে কাকে মিশিয়েছিস? জলের মধ্যে গ্লুকোজ, খুব ভালো কথা। জলটা কত আছে, কত গ্রাম জল দিয়েছে? 180 গ্রাম, খুব ভালো কথা। আচ্ছা বলতো, গ্লুকোজ আর জল, তার মানে এটা কোন কেসে যাচ্ছে, ফার্স্ট কেসটা না সেকেন্ড কেসটা? আগের দিন দুখানা কেস পড়েছিলাম বেসিক্যালি, কোন কেসটায় যাচ্ছে এটা, গ্লুকোজ আর জল? গ্লুকোজ কি আমার উড়বে না? গ্লুকোজ কি আমার উদ্বায়ী না অনুদ্বায়ী? অনুদ্বায়ী, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেসের জন্য ফর্মুলা কিন্তু এটা বা এটা PA = PA0 আর ফার্স্ট কেসের ফর্মুলা কিন্তু আলাদা ছিল। ফার্স্ট কেসে ছিল PA = PA0 PB = PB0 দেখ সেকেন্ড কেসে কিন্তু PB = PB0 কোথাও ইউজই করিনি, তাহলে ওই ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কোনো প্রশ্নই আসছে না, বুঝেছিস? আচ্ছা, আর আগের কেসে কি ছিল? PT = টোটাল প্রেশার কি ছিল? PA0 + PB0 ওকে। এইবারে দেখ তো বেসিক্যালি এখানে আমার কি হচ্ছে, জলের মধ্যে গ্লুকোজ দিলাম, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কেস, তার মানে XB = PA0 - PA/PA0 এটাই হবে, এটা তো বুঝতে পারছি। ওকে, তোকে বার করতে বলেছে কি, এদিকে তাকা, তোর কাছে ইকুয়েশন আছে হচ্ছে এটা, XB = এটা ডাইরেক্ট তুই লিখবি পরীক্ষার সময়, XB = PA0 - PA/PA0। এইবারে তোকে কোনটা কত গ্রাম ইউজ করেছে, গ্লুকোজটা কত গ্রাম ইউজ করেছে? 18 গ্রাম, তাই তো? আচ্ছা, 18 গ্রাম গ্লুকোজ মানে কত মোল গ্লুকোজ বলতো? বার কর, ক্যালকুলেটার বার করো, আগের দিন বলেছিলাম ক্যালকুলেটার নিয়ে আসতে, ফোনের ক্যালকুলেটার আমি করতে দেবো না এখানে, ক্যালকুলেটারগুলো বাড়িতে রেখে দিস, ওটাই ভালো। সায়েন্সের স্টুডেন্ট ব্যাগের মধ্যে ক্যালকুলেটার নিয়ে ঘুরে বেড়াবি, ফোনের ক্যালকুলেটার আমি করতে দেবো না। কত আসছে? 18/180, বাকিটা বসে থাকবি। 18/180, তাই তো? গ্লুকোজের মোল কীভাবে বার করবো? মাস অফ গ্লুকোজ ডিভাইডেড বাই মোলার মাস অফ গ্লুকোজ, 18/180, তাই তো? গ্লুকোজের মোলার মাস কেন 180 আগের দিন করেছি, ওকে। তার মানে কত হলো বলতো, গ্লুকোজের মোল কত হবে? 18/180, এবার ক্যালকুলেটার ছাড়া মুখে বল কত হয় 18/180? 0.1, তাই তো? তার মানে গ্লুকোজ আমার আছে 0.1 মোল। জল আমার কত মোল আছে? 180 গ্রাম, মানে কত মোল? 180 এটা ক্যালকুলেটার করিস না, এটা মুখে কর। 180 কত হবে? 18, 10 মোল, ঠিক আছে। তার মানে দেখ, জলই হচ্ছে আমার দ্রাবক আর গ্লুকোজই হচ্ছে আমার দ্রাবক, বুঝতে পেরেছিস? আগের দিন বলেছিলাম মোল যার বেশি হয় সে হচ্ছে দ্রাবক হয়, আর মোল যার কম সে হচ্ছে আমার দ্রাব হয়। অঙ্কগুলো তো তোর এরকমই থাকবে, ওকে। গ্রাম দিয়ে কি করে হবে? আগের দিন তো গ্রাম দিয়ে করে তো উল্টো হয়ে গেছিলো, H2SO4 আর H2 দিয়ে ফার্স্টেই তো তাই করেছিলাম। তাড়াতাড়ি কেন করবো, অত তারা কিসের? তুই মোল বার করবি সিম্পলি, ঠিক আছে? তো গ্রাম দিয়ে দেখলে কখনো হবে না। আগের দিনই তো দেখেছিলাম 98 গ্রাম H2SO4, তো গ্রাম তো বেশি, কিন্তু ও তো দিনের শেষে হচ্ছে আমার দ্রাব হয়ে গেছিলো, কারণ মোল কম, বুঝতে পারলি? তার মানে দেখে এই কোশ্চেন আমার দ্রাবকে বুঝেছিস, দ্রাব হচ্ছে গ্লুকোজ আর দ্রাবক হচ্ছে আমার জল। তোর ক্লাস 12 লেভেলে এরকমই থাকবে সাধারণত, ঠিক আছে? তো বেসিক্যালি এইবারে দেখ তোর কি করা হচ্ছে, তোর ফর্মুলা হচ্ছে এটা, XB = PA0 - PA/PA0। তোকে বার করতে হবে কি, PA0 মানে কি বলতো? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে এই কোশ্চেনে দেওয়া আছে কত, বল ভ্যালুটা? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কত দেওয়া আছে? টেম্পারেচার আর চাপ একই জিনিস, কত দেওয়া? 760 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। তাহলে PA0 এর ভ্যালু জানিস, PA0 এর ভ্যালু জানিস। PA মানে কি? PA মানে আগের দিন লিখেছিলাম দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের মধ্যে, তাই তো? ঠিক আছে, ওই দ্রবণের মধ্যে বাষ্পচাপ। তোকে তো PA বার করতে চেয়েছে, তোর কাছে PA জানতে চেয়েছে। আর XB মানে কি? বির মোল ভগ্নাংশ। বির মোল ভগ্নাংশ বার করতে পারবো? অবভিয়াসলি পারবো ভাই। কীভাবে পারবো? ওই বি এর মোল বাই সবার মোল, ঠিক আছে। তার মানে বি এখানে কে? গ্লুকোজ, বুঝতে পারছি, গ্লুকোজ। তার মানে ইকুয়েশনটা থেকে এটা আসবে, গ্লুকোজের মোল আমার কত এসছে বলতো? 0.1 ডিভাইডেড বাই সবার মোল কত?
গ্লুকোজের 0.1 আর জলের হচ্ছে 10, দুটোকে যোগ করলে 10.1। ওকে, ইকুয়ালস টু ভ্যালু বসাবো, পিএ জিরোর ভ্যালু কত 760 বলে দিয়েছে, মাইনাস পিএ ডিভাইডেড বাই 760। এটা ক্যালকুলেট করব, সলভ করব, আমার পি এর যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস? এটা ক্যালকুলেট করব, সলভ করব, পি এর যা ভ্যালু আসছে তাই আমার অ্যান্সার হবে। বোঝা গেল? বুঝতে পারলি? পি এর যা ভ্যালু আসবে তাই হবে। ক্যালকুলেটর তো সবারই আছে, তোদের আছে না? ক্যালকুলেটর আছে তো বাড়িতে? আছে? তোর আছে ক্যালকুলেটর? তোর মানে তোর ভাই কি পড়ছে? আচ্ছা, তোর বাড়ি কোথায়? ক্যালকুলেটর নিয়ে আসবি, কেমিস্ট্রি ক্লাসে অন্তত নিয়ে আসবি, অন্য কোথাও আমি জানি না, কেমিস্ট্রি ক্লাসে ক্যালকুলেটর নিয়ে আসবি যতদিন ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট চলছে। ঠিক আছে, তাহলে পিএ ইকোয়াস আমার কত হবে বেরিয়ে যাবে। এককটা কী হবে পিএর? ওই মিলিমিটার মার্কারই হবে, কারণ প্রেশারের একক কোশ্চেনে যা দেওয়া আছে ওটাই। বুঝলি? তাহলে তুই পরীক্ষাতে এগুলো 3 নম্বরের কোশ্চেন আসবে। ওকে, একদম সিম্পল ঠান্ডা মাথায় করবো। হ্যাঁ, এভাবেই আসবে, এইভাবেই কোশ্চেন যেভাবে দিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, তুই যদি অ্যান্সারটা তার বার করলি, যদি একক না লিখিস তাহলে যদি 3 থেকে 2.5 পাবি, কারণ একক ছাড়া কোনো কিছুর মানে হয় না। তাহলে আমি তোকে জিজ্ঞেস করলাম তোর বয়স কত, তুই বলি 1 কোটি। 1 কোটি বছর না 1 কোটি সেকেন্ড? অবভিয়াসলি এককের মানে, একক ছাড়া কোনো কিছুর মানে নেই। বুঝলি তো? ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে আমার পি এর ভ্যালু বেরোলো, বুঝেছিস? তাহলে এটা ছিল হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এইবারে দেখ এই যে পুরো টার্মটা, এটা হয়ে গেছে সবার করা। এইবারে দেখ এই যে পুরো টার্মটা পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো, এটাকেই তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলে। দেখ তুই ভালো করে তাকা এবার, এই জিনিসটা পিএ জিরো মাইনাস পিএ বাই পিএ জিরো, এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই পুরো জিনিসটা কার উপর ডিপেন্ড করছে বলতো? অবভিয়াসলি এক্সবির উপর। কি কষ্ট এক্সবি? এক্সবি মানে কি? বি এর মোল ভগ্নাংশ। আচ্ছা, মোল ভগ্নাংশ মানে কি? মোল বাই মোল। মোল বাই মোল তো ওর মোল বাই টোটাল মোল, মানে মোল বাই মোলই হচ্ছে। মোল মানে অ্যাকচুয়ালি কি বলতো? কত গ্রাম নিয়েছি, কতগুলো পার্টিকেল আছে, কতগুলো পার্টিকেল আছে। দেখ মোল বার করতে গেলে আমাকে কোনোদিনও দেখতে হয় না ভাই ও আমার কি টাইপের ইন্টারাকশন করবে, হাইড্রোজেন বন্ড করবে না কি করবে, কিচ্ছু দেখতে লাগে না, তাই তো? ধর আমি তোকে বলি 18 গ্রাম জল আছে, 18 গ্রাম জলের মোল কত হবে? 1 মোল। তাহলে তোকে বললাম 23 গ্রাম সোডিয়াম, 23 গ্রাম সোডিয়ামের মোল কত হবে? 1 মোল হবে। তো ডিপেন্ডই করছে না ওটা কী টাইপের মলিকিউল, তার উপর ডিপেন্ড করছে না, শুধু কত অ্যামাউন্ট আছে তার উপর ডিপেন্ড করছে, তাই তো? তার মানে মনে রাখবি সলিউশনের এমন কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো শুধুমাত্র আমার ওই নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে, টাইপ অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে না। টাইপ অফ পার্টিকেল মানে কি? দেখবি আগের দিন একটা কোশ্চেন করেছিলাম না, যে বাষ্পচাপের অর্ডারটা লিখতে হবে, ইথিলিন গ্লাইকল, ইথানল, ওয়াটার। দেখবি ওখানে দেখেছিলাম 3 জনে তো আলাদা আলাদা, খুব ভালো কথা। হাইড্রোজেন বন্ডিংয়ের উপর ডিপেন্ড করছে না বাষ্পচাপটা কি হবে না হবে না, তার মানে ওদের টাইপের উপর ডিপেন্ড করছে। অবভিয়াসলি টাইপের উপর ডিপেন্ড করছে, বুঝছিস নাকি? সলিউশনের যে প্রপার্টিগুলো টাইপের উপর ডিপেন্ড করে না, কিন্তু শুধু নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে, সেই প্রপার্টিগুলোকে বলা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। বোঝা গেল? কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম মানে কি? সলিউশনের সেই সমস্ত ধর্ম যেগুলো হচ্ছে আমার কি ভাই শুধুমাত্র দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। প্রকৃতি মানে কি? আরে ভাই কে কটা হাইড্রোজেন বন্ড করবে সেটা হচ্ছে প্রকৃতি, আমি কম করবো তুই বেশি করবি সেটা হচ্ছে প্রকৃতি আমাদের। বুঝতে পেরেছিস তো? কিন্তু যদি বলি দ্রাবের সংখ্যার উপর, তার মানে কি ভাই আমি 10টা আছি তুইও 10টা আছিস, তার আমি 10টা বেশি শক্তিশালী তুই 10টা কম শক্তিশালী, তার উপর ডিপেন্ড করছে না, নাম্বারের উপর ডিপেন্ড করছে আমরা কটা আছি। বুঝতে পেরেছিস তো? তাহলে দ্রাবের জাস্ট নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে। মোল মানেই তো নাম্বার অফ পার্টিকেল। তাহলে খাতায় লেখ সংখ্যাগত ধর্ম বলে লেখ, সংখ্যাগত ধর্ম বলে লেখ। লেখ দ্রবণের সেই সমস্ত ধর্ম, দ্রবণের সেই সমস্ত ধর্ম যা, দ্রবণের সেই সমস্ত ধর্ম যা শুধুমাত্র দ্রাবের সংখ্যার উপর নির্ভরশীল, শুধুমাত্র দ্রাবের সংখ্যার উপর নির্ভরশীল, দ্রাবের সংখ্যার উপর নির্ভরশীল। দ্রাবের সংখ্যা মানেই মোল সংখ্যা। বুঝতে পেরেছিস তো? আলটিমেটলি তো সবই মোল, কতগুলো আছে ওটাকে হচ্ছে ইউনিট মোল। দ্রাবের সংখ্যার উপর নির্ভরশীল, কমা দিয়ে লেখ, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। প্রকৃতির উপর নির্ভরশীল নয়, তাদেরকে সংখ্যাগত ধর্ম, তাদেরকে সংখ্যাগত ধর্ম, সংখ্যাগত ধর্ম
কলিগেটিভ প্রপার্টি, COLLI, আমরা ইংলিশ টার্মগুলো জেনে রাখবো অবভিয়াসলি, COLLI GATIVE, COLLI GATIV, কলিগেটিভ প্রপার্টি বলে। লিখেছিস? হয়েছে? এবার তো একটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন বল, যদি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলবি, MCQ কোশ্চেন উচ্চ মাধ্যমিকের পার্ট এর কোশ্চেন, ঠিক আছে? বল কোশ্চেনটা লেখ। বাষ্পচাপ কি একটি সংখ্যাগত ধর্ম? বাষ্পচাপ কি একটি সংখ্যাগত ধর্ম? বাষ্পচাপ, বাষ্পচাপ কি একটি সংখ্যাগত ধর্ম? তোর নাম জানি কি? সৌম্যদীপ, তাই তো? তোর নাম সৌম্যদীপ, তোর নাম রাজদীপ। ওকে, ঠিক আছে। তোর বাড়িটা কোথায়? আমরা ক্লাবের ওখানে কোথায়? আচ্ছা, বাদিকে? ওকে, ঠিক আছে। কোশ্চেনটা লিখেছিস? বাষ্পচাপ কি একটি সংখ্যাগত ধর্ম? এটার উত্তর তুই বলবি। এটা বেসিক্যালি হ্যাঁ না আর দুখানা উল্টোপাল্টা অপশান ছিল, হতেও পারে না হতে পারে, এইসব কিছু একটা অপশান, আর এটা ভেবে এরকম। তুই আমাকে বল এটা হবে কি হবে না? বাষ্পচাপ কি একটা সংখ্যাগত ধর্ম? সংখ্যাগত ধর্ম মানে কি বলেছি? সেই ধর্ম যেটা হচ্ছে বেসিক্যালি আমার নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে, নেচার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে না, তাই তো? নেচার মানেই ভাই প্রকৃতি বেসিক্যালি। তাহলে বল বাষ্পচাপ কি আমার প্রকৃতির উপর ডিপেন্ড করে নাকি নাম্বারের উপর ডিপেন্ড করে শুধুমাত্র, নাকি দুজনের উপরে ডিপেন্ড করে? প্রকৃতির উপর নির্ভর করে। এক্স্যাক্টলি। কেন করে? আগের দিন দেখেছিলাম, ধর তোর কাছে দুটো কন্টেনার আছে, একটা কন্টেনারের মধ্যে সারফেসে ধর সেম নাম্বার অফ ওয়াটার মলিকুল আছে, আরেকটা কন্টেনারের সারফেসে ধর আমার সেম নাম্বার অফ মিথানল মলিকুল আছে, মানে আমি নাম্বার ধর ফিক্স করে দিয়েছি পার্টিকেলের, দুজনে কি বাষ্পচাপ সেম হবে? অবভিয়াসলি হবে না। তার কারণ কি ভাই? এদের টাইপের উপর ডিপেন্ড করছে। হাইড্রোজেন বন্ডিং যেখানে বেশি সেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তার মানে বাষ্প কম হবে। বুঝতে পেরেছিস তো? তার মানে অ্যান্সারটি কি হবে? না, হবে না। কারণ না হবে না, লিখে রাখ, হবে না, কারণ এটি প্রকৃতির উপর নির্ভরশীল, কারণ এটি দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল। এটা তোকে এক্সপ্লেনেশন পরীক্ষাতে দেবে না উচ্চ মাধ্যমিকে, MCQতেই আসে। বোঝা গেল? আগের বছর আসে, তার আগে এসছে। তুই তো গ্রুপে জিজ্ঞেস করছিলি না যেগুলো মার্ক করেছিলাম সেগুলো পড়বি কিনা। হয়েছে? চল তাহলে এটা হচ্ছে আমার কার উপর বোঝা গেছে? বাষ্পচাপ আর বাষ্পচাপের অপেক্ষিকরণ বুঝলি? তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রথম সংখ্যাগত ধর্ম। আমাদের সিলেবাসে 4খানা সংখ্যাগত ধর্ম আছে, যেটা বেসিক্যালি পার্টিকেলের নাম্বারের উপর ডিপেন্ড করবে। ওকে, এনিওয়েজ চল, আমি তো এখন সলিউশনকে চিনে গেছি, দ্রবণকে চিনি, এইবার আমার তোর কাজ হবে হচ্ছে দ্রবণ সম্পর্কে আরেকটু ভিতরে যাওয়া। কি জানবো? দেখ, বেসিক্যালি তোর ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল, মনে পড়ে? কি চ্যাপ্টার? স্টেটস অফ ম্যাটার ছিল না? স্টেটস অফ ম্যাটারের বাংলা হচ্ছে পদার্থের অবস্থা, এই ধরনের একটা চ্যাপ্টার ছিল না? পদার্থের অবস্থা। গ্যাস পড়েছিলি তো? গ্যাস। আচ্ছা বলতো গ্যাস কত রকমের হয়? চাপে পড়ে গেছিস কোশ্চেন শুনে, খুব ভালো কথা। 2 রকমের গ্যাস বেসিক্যালি হয়, একটা হচ্ছে তোর কি ছিল বলতো? আদর্শ গ্যাস, আর একটা ছিল হচ্ছে ভ্যান ডার ওয়ালস গ্যাস। এগুলো তোর ক্লাস 11 ছিল, পড়িসনি সেটা আলাদা ব্যাপার, সেটা তো আলাদা ব্যাপার, ঠিক আছে? আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস, বেসিক্যালি দুটো, আইডিয়াল আর রিয়েল গ্যাস বেসিক্যালি, তাই তো। সলিউশনও হচ্ছে বেসিক্যালি আমার ওই টাইপের হতে পারে। তার মানেটা কি? তার মানেটা আমি ফিল করবো, মুখস্থ করবো না কিছু। এদিকে তাকা, কিছু মুখস্থ করবো না। মুখস্থ করার জিনিস ওয়েস্ট বেঙ্গল অনেক কিছু আছে ভাই। তোদের আগের দিন শিডিউলটা দিয়েছিলাম না, ওটা ইংলিশ ভার্সনটা হয়ে গেছিলো, দাদা বাংলা ভার্সনের শিডিউলটা একটু দিই। আগের দিনের শিডিউলটা আছে, ফিরিয়ে দে আমাকে, ওটা ইংলিশটা তো লাগবে না। এই না, ইংলিশ ভার্সনটা নেই, এই বাংলা ভার্সনটা নেই, নিয়ে একটা করে ইংলিশটা দিয়ে দে, তো লাগছে না ইংলিশটা, পরের দিন দিয়ে দিস, লাগবে না তো, বাড়িতে ফেলেও দিতে পারিস, রকেট বানিয়ে উড়িয়ে দিস। দেখ শিডিউলটার মধ্যে দেখ বেসিক্যালি যেটা বলছিলাম আগের দিন, আমরা এই মাস থেকেই কিন্তু মুখস্থ করার চ্যাপ্টারগুলো সাইড ওয়াইজ স্টার্ট করে দেবো। মুখস্থ করার পার্টটা যখন বললাম তখন বলেই দিই, যেমন ধর ডি অ্যান্ড এ ব্লক। আচ্ছা, ডেটটা একটু ভুল আছে, তার কারণ ওটা শুক্রবার করে দেওয়া আছে। ওই তোর সেকেন্ড যে ডেটটা আছে, মানে 5 তারিখটা হবে হচ্ছে 6 তারিখ, প্রত্যেকটা ডেট দেওয়া আছে, মেনশন করে দেওয়া আছে। ওকে, তো বেসিক্যালি পিওয়াইকিউ এর ক্লাসগুলো যেগুলো দেখতে পাচ্ছিস, সেই ক্লাসগুলোতে কিন্তু আমি তুই করবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর টেস্ট পেপার সলভ বছরের শুরু থেকে, যতটা তোর পিওয়াইকিউ। ওকে, আচ্ছা দেখ, মুখস্থ করার চ্যাপ্টার কি ডি অ্যান্ড এ ব্লক দেখতে পাচ্ছিস তো? ডি অ্যান্ড এ ব্লক শুরু হলো মুখস্থ করার পার্ট। ডি অ্যান্ড এ ব্লক তোর সিলেবাসে আছে 5 নাম্বার, বইয়ের সামনের দিকে চলে যা, দেখ মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে।
বইয়ের একদম যদি শুরুর পেজটা বার করিস দেখবি হচ্ছে দেখ দেওয়া আছে হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার দেওয়া আছে। ওকে রাজদীপ, একটা বই সেকেন্ড হ্যান্ড বই কিনলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড বই কিনলেও কোনো অসুবিধা নেই। আর আমার কাছে যারা পড়তো তাদের কাছে বই যদি পেতে যাস তাহলে এপ্রিল মাসের পরে ওয়েট করতে হবে। সেকেন্ড হ্যান্ড বই নিস, কোনো অসুবিধা নেই, ফার্স্ট হ্যান্ড কোনো নেওয়ার দরকার নেই। আর তুই যদি কম দামে কিনতে যাস কলেজ স্ট্রিটে চলে যাবি, হ্যাঁ কলেজ স্ট্রিটে গেলে আরও কম দামে হয়ে যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছিস ডি অ্যান্ড এ ব্লক, ওকে কত নাম্বার আছে দেখ 5 নাম্বার, দেখতে পাচ্ছিস ডি অ্যান্ড এ ব্লক আছে 5 নাম্বার, প্রচুর নাম্বার। সিবিএসসি আইএসসি বোর্ডে এত নাম্বার নেই। ওকে আচ্ছা, ডি অ্যান্ড এ ব্লকের পরে দেখ আমি যেটা মেন আমি তোকে বলতে চাই সেটা হচ্ছে পি ব্লক, যেটা আমরা জুলাই মাসে স্টার্ট করবো। দেখ পি ব্লক কেমিস্ট্রি, দেখতে পাচ্ছিস তো পি ব্লকে আছে 8 নাম্বার, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পি ব্লকে আছে 8 নাম্বার। এবার পি ব্লকের পার্টটা পুরোপুরি মুখস্থ করার মতন। ওকে তো পি ব্লক আমি তুই হয়তো জুলাই অবধি ওয়েট করবো না, তার আগেই হয়তো স্টার্ট করে দেবো মুখস্থ করার পার্ট। ওগুলো অর্গ্যানিকের পার্ট, ওটা বোঝার পার্ট, ঠিক আছে? ওকে তো পি ব্লকে যে মুখস্থ করার পর বললাম যে নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেখ সাইড ওয়াইজ যে কটা চ্যাপ্টার লেখা আছে আমার শিডিউলের মধ্যে সব কটা মুখস্থ করার পার্ট। আরেকটা দেখতে পাচ্ছিস ওই মৌলের পৃথকীকরণ নীতিসমূহ শিডিউলের মধ্যে দেখা যাচ্ছে, মৌলের পৃথকীকরণ নীতি, ওটাও পুরোপুরি মুখস্থ করা, আমার কিচ্ছু করার নেই ওখানে। ক্লাস 10 লেভেলে একটু বোঝানো যায়, কিন্তু এখন আর কিছু বোঝানোর মতো নেই। ওগুলো তুই সাইড ওয়াইজ তুই বাড়িতে করবি, কারণ মুখস্থ করার পরে তো আমার কিছু করার নেই, ওটা তোকে মুখস্থ করতে হচ্ছে বাড়িতে সিম্পলি, ঠিক আছে? এনিওয়েজ চল, তো যাই হোক এটা তো এই শিডিউলটাই ফলো করবো। সেই সূত্রে আমাদের বুধবার সকালবেলা পরীক্ষা আছে 8টা থেকে, স্কুল যতদিন না খুলছে আমি তো 8টার সময় পড়তে আসছি এখানে। রাস প্রাথমিকের রেসপেক্টে করছি, ঠিক আছে? প্রাথমিকের রেসপেক্টে করলে প্রাথমিকটা তো নিচে চলে যায়, ইনিশিয়ালটা, তাহলে ওটা আমার আপেক্ষিক হয়ে গেল পুরো টার্মটা তখন। ওকে আচ্ছা এনিওয়েজ চল, এইবারে আমি তুই বানাবো হচ্ছে ধর আমি তুই সলিউশন বানিয়েছি। সলিউশনটা কীভাবে বানিয়েছি দেখ, বানিয়েছি হচ্ছে এইভাবে, এদিকে তাকা। ধর আমার কাছে ছিল হচ্ছে এ, তার মানে এই কন্টেনারটার মধ্যে আমার কী আছে, শুধু এই আছে, প্লাস ধর আমার এই কন্টেনারের মধ্যে আছে হচ্ছে বি। আমি এখনও সলিউশন বানাইনি ভাই, দুটোকে যদি মিশিয়ে দিই তখন আমি কি পাবো, সলিউশনটা পাবো। আচ্ছা এইবারে দেখ এই যে সলিউশনটা পেলাম, এর সারফেসে আমার কে থাকবে বলতো, সারফেসে থাকবে হচ্ছে এ বি মিলেমিশে থাকবে। এবার এরকম কোনো কথা নেই যে ভাই এই একটা এর পর একটা বি, এরকম তো কোনো কথা নেই, হতে এবার র্যান্ডমলি থাকবে, ঠিকই বলেছিস একদম, যেরকম ইচ্ছা মিলেমিশে আছে। এইবারে ধর আমি এটা নিয়েছিলাম হচ্ছে 30 ml, এটা নিয়েছি হচ্ছে 20 ml, ঠিক আছে? তো দুটোকে অ্যাড করলে বল এক্সপেকটেশন তোর কি কত ml হবে, 50 ml। যদি 50 ml হয় তাহলেই ওটাকে বলা হচ্ছে আদর্শ দ্রবণ, আর যদি 50-এর থেকে বেশি বা কম হয় ওটাকে বলা হচ্ছে অনাদর্শ দ্রবণ। বুঝতে পারলি? তাহলে আদর্শ আর অনাদর্শ হচ্ছে বেসিক্যালি এইটা গল্প, ক্লিয়ার? আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ, ঠিক আছে? এইবারে দেখ তো প্রশ্ন হচ্ছে এখন কেন হবে আলাদা, কেন হবে ভলিউম, সেটাই আমি কিন্তু দেখবো। বেসিক্যালি কেন আলাদা হবে দেখ, এই যে যখন ধর আমার যে কন্টেনারের মধ্যে শুধুই এ আছে, দেখ এই কন্টেনারে একটা এর সাথে আরেকটা এর কি আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন। আগের দিন বলছিলাম ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আন্তরাণবিক আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝতে পারছিস? তাহলে দেখ এই কন্টেনারের মধ্যে আমার কি আছে বলতো, এ এ এ এরকম ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে এই কন্টেনারের মধ্যে আমার কি আছে, বি 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 এরকম ফোর্স অফ অ্যাট্রাকশন। এই কন্টেনারের মধ্যে আমার কি আছে বলতো, এক্স্যাক্টলি এ বি ফোর্স অফ অ্যাট্রাকশন আমার ফর্মুলা, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমার আছে হচ্ছে এ বি ফোর্স অফ অ্যাট্রাকশন। এইবার একটা জিনিস ভাব, যদি আমার এ এ ফোর্স অফ অ্যাট্রাকশন যা ছিল আর বিবি ফোর্স অফ অ্যাট্রাকশন যা ছিল, দুটোকে যোগ করে আমি যা পাবো, আর এ বির ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ওটার সাথে সেম হয় তাহলেই আমার কি হবে, ভলিউম সেম হবে। বুঝতে পারলি? এ একে যেভাবে টানছিল বি বিকে যেভাবে টানছিল, এ যদি বিকে সেই সেমভাবেই টানে তাহলেই তো আমার ভলিউমটা সেম হবে, ঠিক আছে? এইবারে তুই ভাব যদি এ আর বি এর ফোর্স অফ অ্যাট্রাকশন এদের দুজনে যা হচ্ছিল তার থেকে বেশি হয়, মানে এ ধর বিকে আরও বেশি কাছে টানছে, তাহলে বলতো এখন ভলিউমটা কি হবে, 50-এর থেকে বেশি না কম? ধর এ আর বি ভাই এ বিকে টানছে, তো ধর এ আর বি এর ফোর্স অফ অ্যাট্রাকশনটা আগে যা টানাটানি হচ্ছিল ওর থেকে ধর বেশি, যদি এ বিকে আরও বেশি ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয় তাহলে এটার ভলিউম কী হবে, বেশি হবে না কম হবে? এ বিকে আরও বেশি টানছে, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে ভলিউমটা কী হবে, এটার বেশি হবে না কম হবে? সিম্পল লজিককে কাজে লাগিয়ে বল, কম হবে। কেন কম হবে? তার কারণ ভাই এ বিকে আরও জোরে টানছে, তাহলে কি বলতো ভলিউম কমে যাবে, যদি টানাটানিটা বেশি হয় তাহলে ভলিউম কমে যাবে। বুঝতে পেরেছিস?
ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সেটা আমার হবে হচ্ছে অনাদর্শ দ্রবণ তখন। আর যদি আমার একইভাবে যদি বল যদি এ আর বির ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম হয়ে যায় তাহলে তখন ভলিউম কী হবে? বেড়ে যাবে। তাই এ বিকে টানতেই পারছে না, তাহলে দূরে দূরে আছে, তাহলে তো ভলিউম বাড়বে তখন। তাহলে আমার তখন ওটা হবে হচ্ছে অনাদর্শ দ্রবণ, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার কেস, আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ আমি পড়বো, আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ ডিটেলসেই পড়বো। বোঝা গেছে? আচ্ছা এইবারে বল কি বলছি বল। চাপ ফাপের কোনো গল্পই এখন অবধি আসেনি, এখন ফোর্স অফ অ্যাট্রাকশনের গল্পে চলছে, ঠিক আছে? ফোর্স অফ অ্যাট্রাকশন এ কে টানছিল, বিবিকে টানছিল, যদি এ বির ফোর্স অফ অ্যাট্রাকশন সেম হয় তাহলে ভলিউম আমার সেম হবে, যদি আলাদা হয় তাহলে আমার ভলিউম কম হতে পারে বেশি হতে পারে, বেশি হলে একটা হবে, কম হলে আর একটা হবে, বুঝলি? ঠিক আছে? এইবারে তুই একটা জিনিস ভাব, ধর এই যে সলিউশনটা আমি বানিয়েছি, এবারে ক্লাস 11-এ থার্মোডাইনামিক্সের পার্ট তোকে বলেছিলাম পড়তে, ক্লাস 11-এর কী কী টপিক পড়তে আমি বলে দিয়েছিলাম। দেখবি গ্রুপে মেসেজে, গ্রুপে না তোর হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে জল করছে, যদি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অন না করা থাকে তাহলেই দেখতে পাবি, না হলে তো আমার কিছু করার নেই। এনিওয়েজ চল দেখ, বেসিক্যালি তুই বল একটা প্রসেসকে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হতে হলে এনট্রপির চেঞ্জ কী হতে হতো বলতো? ডেল্টা এস। এনট্রপি ক্লাস 11-এ পড়েছিলি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে, ঠিক আছে? এনট্রপির চেঞ্জ কী হতে হয় একটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য? এনট্রপির চেঞ্জ, স্পন্টেনিয়াস প্রসেস মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর কিছু বলবো না আমি, যেটা নিজে থেকে হয়, স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াসের জন্য এনট্রপির চেঞ্জ কী ছিল? ডেল্টা এস, মনে পড়ে? ডেল মানে হচ্ছে চেঞ্জ, এস ফর এনট্রপি, ঠিক আছে? ডেল এস আমার কী হবে? স্পন্টেনিয়াসের জন্য গ্রেটার দেন 0। খাতার পাশে, সামনে, ডান দিকে, বাদিকে যেখানে ইচ্ছা লিখে রাখ, কিন্তু তোকে এটা আমি 1 মাস পরে আবার ধরবো, আগেই বলে দিচ্ছি। তখন যদি না পারিস তাহলে কিন্তু কপালে তখন দুঃখ থাকবে। তো যেখানে ইচ্ছা তুই লিখে রাখবি, খাতার সামনের পেজে লিখে রাখতে পারিস, লাস্ট পেজে লিখে রাখতে পারিস, ওকে? তাহলে ডেল এস হচ্ছে আমার গ্রেটার দ্যান 0, এটা হচ্ছে স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন ছিল। কিন্তু তারপরে দেখবি আরও একটা জিনিস ক্লাস 11-এ থার্মোডাইনামিক্সে পড়েছিলাম, যে স্পন্টেনিয়াস হওয়ার জন্য আলটিমেটলি কিন্তু আমার ডেল এসটাই ডিসাইডিং ফ্যাক্টর ছিল না। আলটিমেটলি কে ডিসাইড করতে বলতো? শুনেছিলি গিবসের মুক্ত শক্তি, গিবস ফ্রি এনার্জি, সব শোনা টার্ম এগুলো। অ্যাকচুয়াল আমার ডিসাইড করা হচ্ছে গিবসের মুক্ত শক্তি, এই জিনিসটা মানে গিবস ফ্রি এনার্জি। তাহলে এটা অ্যাকচুয়াল ডিসাইডিং ফ্যাক্টর নয়, অ্যাকচুয়াল কোনটা? অ্যাকচুয়াল হচ্ছে এইটা, ডেল্টা জি, জি ফর গিবস ফ্রি এনার্জি, আর ডেল মানে হচ্ছে চেঞ্জ। বলতো স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল জির ভ্যালু কত হয়? ডেল জির ভ্যালু কত হয় স্পন্টেনিয়াস প্রসেসের জন্য? সিবিএসসি আইএসসি বোর্ডের স্টুডেন্ট কিন্তু 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছে। তুইও ক্লাস 12-কে রিপ্রেজেন্ট করছিস, ও ক্লাস 12-কে রিপ্রেজেন্ট করছে। এবারে তুই ভাব, তুই পড়াশোনা করবি না, না করবি না, কী করবি? তাহলে ডেল জির ভ্যালু কত হয় স্পন্টেনিয়াসের জন্য? লেস দ্যান 0, একদম মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? ডেল জি হচ্ছে লেস দ্যান 0, স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল জির